রহস্যে ঘেরা এক প্রত্যন্ত গ্রামের জঙ্গলে পাওয়া যায় এক মহিলার ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। পুলিশ সেটা নিয়ে তদন্ত শুরু করলে এমন এক জঘন্য সত্য বেরিয়ে আসে যা শুনলে যে কারো বুকটা হাহাকার করে উঠবে। তবে এই ধোঁকার প্রতিশোধ যে কতটা ভয়াবহ হতে পারে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। এমনই এক ধোঁকা ও প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হওয়া মুভির এক্সপ্লেনেশন নিয়ে আজ হাজির হয়ে গেলাম। আজকের মুভির নাম ইল্লা ভিজান পুঞ্চিরা। তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা দেখতে পাই পাহাড় জঙ্গল আর রহস্যে ঘেরা গ্রাম পুঞ্চিরাকে। সকাল সকাল একটা কুকুর খাবার খুঁজতে গিয়ে বের করে ফেলে একটা কাটা পা, আর এখানেই সিন কাট হয়। পরের দৃশ্যে আমরা মধু নামের একজন লোককে দেখতে পাই। মধু পেশায় একজন পুলিশ অফিসার। তার পোস্টিং ছিল পুঞ্চিরা গ্রামের পাহাড়ের উপরের এক পাওয়ার স্টেশনে। আজ মধুর ছুটি শেষ হয়েছে, তাই সে বাসে করে রওনা দেয় মায়াপুরী নামের এক জায়গার উদ্দেশ্যে। মায়াপুরী থেকে বাস পুঞ্চিরা না গিয়ে অন্য রুটে চলে যায়, তাই বাকি পথটা জিপে করে সে পুঞ্চিরা গিয়ে পৌঁছায়। যাই হোক, বাসে মধুকে কোনো এক কারণে খুব বেশি উদাস দেখাচ্ছিল। মায়াপুরীতে নেমে ফোনে করা লিস্ট দেখে সে কিছু মশলাপাতি ও তেল ক্রয় করে, সাথে একটা মাংসের মশলাও সে কিনে নেয়, কারণ ফ্রিজে তার ছাগলের মাংস রয়েছে। এরপর জিপে করে রওনা হয় মায়াপুরের উদ্দেশ্যে। মধু জিপেও উদাস মনে বসেছিল। মধু জিপেও যখন উদাস হয়ে বসেছিল তখন জিপের ড্রাইভারকে তার স্ত্রী কল করে। মধু তখন মনোযোগ দিয়ে তাদের কথোপকথন শুনতে থাকে। আসলে ড্রাইভারের স্ত্রী প্রেগনেন্ট ছিল আর তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। ড্রাইভারকে তার স্ত্রীর সাথে দুষ্টুমাখা আলাপ করতে দেখে কোনো এক কারণে মধু বেশ শূন্যতা অনুভব করে। কিছু দূর যেতেই ড্রাইভার মধুকে বলে কাল রাতে অনেক বৃষ্টি ও বজ্রপাত হওয়ার কারণে পাহাড়ি রাস্তা পিচ্ছিল হয়ে আছে, তাই সে জিপ নিয়ে পাহাড়ের উপরে যেতে পারবে না। যার কারণে মধু যেন জঙ্গলের রাস্তা দিয়ে শর্টকাট নিয়ে পাহাড়ের উপরে চলে যায়। মধুও ঠিক তাই করে। সে তার সুবিধা অনুযায়ী এক স্থানে নেমে জঙ্গলের ভেজা পথ ধরে আগাতে থাকে। কিছুটা যেতেই মধুর পায়ে কিছু জোক আক্রমণ করে বসে, যার ফলে তার পা থেকে ঝরতে থাকে রক্ত। এগুলো মধুর কাছে নতুন কিছু নয়, তাই সে নিশ্চিন্তে পা ধুতে ঝর্ণার কাছে যেতেই এক গাছের গুড়িতে রক্ত দেখে সে ঘাবড়ে যায়। মধু আন্দাজ করে যে আশেপাশে নিশ্চয়ই কোনো হিংস্র পশু রয়েছে, তাই সে দ্রুত পা চালাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মধু পাওয়ার স্টেশনের সামনে পৌঁছে যায়। এবার স্টেশনে না ঢুকতেই পাহাড়ের টিলার উপরে বসে ড্রিঙ্কস করার জন্য মদের বোতল সে বের করে। তখনই থমাস নামের এক লোক সেখানে চলে আসলে মধু তাকেও ড্রিঙ্কস পান করতে দেয়। থমাস হচ্ছে মধুর কলিগ, সেও এই পাওয়ার স্টেশনে কাজ করে। মধুর ফিরে আসায় সে ছুটি পেয়েছে। পুঞ্চিরা পাওয়ার স্টেশনে মোট 4 জন কাজ করে। তাদের যেহেতু এখানে 24 ঘন্টা ডিউটি, তাই তারা সবসময় দুজন দুজন করে ডিউটি করে। দুজন ছুটিতে যায় এবং তারা ফিরে আসলে বাকি দুজন ছুটিতে যায়। এর জন্যই মধু ফিরে আসার সাথে সাথেই থমাস বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মধু অবশ্য তাকে জঙ্গল থেকে সাবধানে যেতে বলে, কারণ জঙ্গলে সে রক্তের দাগ দেখে এসেছে। থমাস যাওয়ার কিছুক্ষণ পর মধু ড্রিঙ্কস করে স্টেশনের ভিতরে আসে। স্টেশনে তখন সাজি নামের এক কনস্টেবল দায়িত্বরত ছিল। সাজিরও আজ চলে যাওয়ার কথা, তবে মধুর সাথে যার ছুটি থেকে ফেরার কথা ছিল সে তখনও ফিরে আসেনি, যার কারণে সাজি এখনো যেতে পারছে না। সাজি আবার ছিল ভেজিটেরিয়ান, তাই মধু সেদিন আর মাটন রান্না করে না। দুপুরটা সে সবজি রান্না করে কাটিয়ে দেয়। এরপর মধু ও সাজি একসাথে শাকসবজি খেতে বসে। তবে এইসব মশলা ছাড়া শাকসবজি মধু খেতে পারছিল না বলে ভাতগুলো বাইরে থাকা দুটো বাচ্চা কুকুরকে দিয়ে আসে। বিকেলে মধুর ঘুম ভাঙে ঘাস কাটা যন্ত্রের শব্দে। সাজি হাউজের আশেপাশের ঘাসগুলো কেটে পরিষ্কার করছিল। মধু তখন 2 কাপ চা নিয়ে সাজির কাছে আসে। তখনই তাদের চোখ পড়ে যায় একটা পরিবারের উপর। এরা হচ্ছে এখান থেকে রিটায়ার্ড হওয়া এক পুলিশ অফিসারের পরিবার, যে কিনা এই পাওয়ার স্টেশনে 25 বছর ধরে কাজ করত। লোকটা কয়েক বছর আগে মারা গিয়েছিল, তাই তো তার পরিবার প্রতি বছর কয়েকবার স্মৃতি চালানোর জন্য এখানে ঘুরতে আসে। তারা এসে যখন মধুর সাথে কথা বলছিল তখন তাদের ছোট্ট ছেলে জয়মনের মনে পড়ে যায় সে গাড়ির চাবি গাড়িতে রেখে এসেছে, তাই দ্রুত সে সেটা নিতে যায়। আর এদিকে বড় ছেলে সাইমান আর তার মা আশেপাশটা ঘুরে দেখতে থাকে। তবে হঠাৎ প্রচন্ড বাতাস শুরু হলে বৃষ্টির আশঙ্কা পেয়ে মধু তাদেরকে হাউসের ভিতরে নিয়ে আসে। তবে তখনও কিন্তু জয়মন ফিরে আসেনি। পর মুহূর্তে প্রচন্ড বৃষ্টির সাথে শুরু হয় বজ্রপাত। হাউসের ভিতরে থাকা সবাই জয়মনের জন্য টেনশনে পড়ে যায়। হঠাৎ জোরে এক বাজ পড়ার সাথে সাথে জয়মনের চিৎকার ভেসে আসলে সাইমন দৌড়ে হাউস থেকে বের হয়ে পড়ে। ততক্ষণে বৃষ্টিও কমে এসেছিল। সাজি সাইমনের পিছু পিছু গিয়ে দেখে সে জয়মনের লাশ ধরে কাঁদছে।
অর্থাৎ একটু আগের বজ্রপাতের কারণে জয়মন মারা গেছে। মধু নিজেও এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। সাথে সাথেই স্টেশন থেকে থানায় খবর পাঠানো হয়। সন্ধ্যায় পুলিশ এসে সব ফর্মালিটিস পূরণ করে জয়মনের লাশ নিয়ে যায়। চোখের সামনে এরকম মৃত্যু দেখে মধু বেশ মানসিক ধাক্কা পায়। পরের দিন সকালে ঘুম ভাঙতেই সাজি তৈরি হয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে সে মধুকে ইনফর্ম করে যে একটু পরেই তাদের আগের কলিগ শিবু চলে আসবে। মধু সাজিকেও সাবধানে যেতে বলে। ইতিমধ্যে মধু যখন ঘরে কাজে ব্যস্ত তখন জানলা দিয়ে সে লক্ষ্য করে যে শিবু এসে গেছে। তবে সে হাউসে না ঢুকে পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে বেশ খোশ গল্পে মেজেছিল। শিবুকে দেখে মধু ফ্রিজ থেকে মাচান বের করে। সাজি না থাকলে তাদের এই এক সুবিধা, যখন ইচ্ছা ননভেজ রান্না করে তৃপ্তি সহকারে খাওয়া যায়। যাই হোক, কিছুক্ষণ পর শিবু হাউসে আসে। ততক্ষণে মধুর রান্নাও শেষ। মধু তাকে জিজ্ঞেস করে যে তার তো কালকে আসার কথা ছিল, সে কেন আসেনি। জবাবে শিবু তার ফোন থেকে একটা মেয়ের ছবি দেখিয়ে বলে ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আমাদের সামনেই বিয়ে। সে মধুকে ইনভাইটেশন কার্ড দিলে মধু হেসে তাকে শুভেচ্ছা জানায়। এরপর তারা একসাথে মাংস খেতে বসে। শিবু তো মধুর হাতের রান্না করা মাটন খুব তৃপ্তি সহকারে খাচ্ছিল। তবে মধুর আগের দিনের পোড়া লাশটার কথা মনে পড়তেই তার বমি চলে আসে, যার কারণে মধু খেতে পারছে না দেখে শিবু তার ভাগের মাটনটুকুও খেয়ে নেয়। এরপর দুপুরের দিকে দুজন মিলে অ্যান্টেনা ঠিক করার সময় শিবু হঠাৎ একটা ভয়ানক জিনিস লক্ষ্য করে। তাদের পালিত কুকুর পিঙ্কি আগের দিনের বজ্রপাতের কারণে মারা গিয়েছিল। তার দুটো ছানা মায়ের শরীরের আশেপাশেই ঘোরাঘুরি করছে। শিবু তখন মধুকে ডাক দিলে এই দৃশ্য দেখে তার বেশ মন খারাপ হয়ে যায়। তাই তো সে খুব যত্ন সহকারে একটা গর্ত খুঁড়ে পিঙ্কিকে দাফন করে আসে। এদিকে শিবু যায় পাহাড়ের নিচে পানি আনতে। আসার সময় এক কাপলকে সেদিকে আসতে দেখে সে কোনো এক কারণে রেস্ট্রিক্টেড এরিয়ার বোর্ডটা সরিয়ে ফেলে। এরপর হাউসে ফিরে গান ছেড়ে উন্মত্তের মতো নাচতে থাকে। তার মন এখন বেশ আনন্দ। কিছুদিন পরে তার বিয়ে, নতুন সংসার আর বউকে নিজের করে পাওয়ার উত্তেজনা সব মিলে এসে বেজায় খুশি। মধু অবশ্য শিবুর এই হাসি খুশি থাকাটা বেশ উপভোগ করছিল। দুপুরে তারা একসাথে আবারও লাঞ্চ করতে বসে। শিবু মাটন দিয়ে বেশ মজা করে খাবার খেলেও মধু শুধু দুধ কলা দিয়ে ভাত খেয়ে উঠে যায়, কারণ কালকের লাশটার কথা সে তখনও ভুলতে পারেনি। খাওয়া শেষে তড়িঘুড়ো করে শিবু দূরবীন নিয়ে পাহাড়ের টিলার উপরে চলে যায়। এখন তাকে এভাবে যেতে দেখে মধুও তার পিছে পিছে গিয়ে দেখে শিবু ঘুরতে আসা ওই কাপলদের অন্তরঙ্গ মুহূর্তগুলো লুকিয়ে লুকিয়ে দেখছে। মধু তাকে কিছু না বলে সোজাই কাপলের কাছে গিয়ে তাদেরকে বকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর এসে সে শিবুকে বলে তুমি নিজেও তো কয়দিন পর এসবই করবে, একটু ধৈর্য ধরো না। তখন হঠাৎ দুজন লক্ষ্য করে পাহাড়ের নিচ থেকে একটা পুলিশের জিপ তাদের স্টেশনের দিকে ধেয়ে আসছে। তারা দ্রুত হাউসে গিয়ে বিয়ারের বোতল সরিয়ে শেভ করে নিজেদের ইউনিফর্ম পরে নেয়। থানা থেকে এসআই ভিনসেন্ট এসেছে পাওয়ার স্টেশনের কাজ ভালোভাবে চলছে কিনা সেটা চেক করতে। তার সাথে আরো কিছু অফিসার ও কনস্টেবল আছে। শিবু তো এক লেডি কনস্টেবলের সাথে ইতিমধ্যে ফ্লার্ট করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে মধু সবার জন্য লেবুর শরবত বানিয়ে নিয়ে এসে দেখে এসআই ভিনসেন্ট কোনো এক কারণে বেশ আপসেট এবং ফোনে কার সাথে অনবরত চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। এই ব্যাপারে জিজ্ঞেস করলে এক পুলিশ কনস্টেবল বলে স্যারের ওয়াইফ তার বাচ্চা রেখে সামান্য এক ড্রাইভারের সাথে পালিয়ে গেছে, যার ফলে স্যার এর জন্য শ্বশুর বাড়ির মানুষের সাথে এমন ব্যবহার করছে। এই কথা শুনে মধুর ভিনসেন্ট এসআই এর জন্য বেশ খারাপই লাগে। তখন এসআই এর ফোনে এক গুরুত্বপূর্ণ কল আসলে সে আবার সবাইকে নিয়ে তড়িঘড়ি করে চলে যায়। এখন এসআই চলে যেতে দুজনে আবার নিজেদের কাজকর্ম রেখে তাস খেলতে বসে। শিবু বেশ ফুরফুরে মেজাজে ছিল। তখনই হঠাৎ রেডিওতে খবর আসে যে পুঞ্চিরা জঙ্গলে কোনো এক মহিলার কাটা হাত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শরীরের বাকি অংশগুলো আশেপাশে আছে। তাই সব স্টেশন যেন নিজ নিজ দায়িত্বে সবকিছু অবজার্ভ করে আর সন্দেহজনক কিছু দেখলে মেন স্টেশনে পুলিশকে খবর দেয়। এই কথা শুনে শিবু বলে নিশ্চয়ই এটা কোনো বাঙালি ওয়ার্কারের কাজ, ওরাই কেবল এত বড় বড় কাজ করতে পারে। কেন যে ওদেরকে কাজ করতে নিয়ে আসে কে জানে। তবে মধু কিন্তু এ ব্যাপারে কিছুই বলে না। তবে সে তাস খেলা রেখে উঠে যায় আর বলে এখন ভাল লাগছে না, পরে খেলবো। পরের দিন চা বানানোর সময় মধু লক্ষ্য করে কিছু টুরিস্ট রেস্ট্রিক্টেড এলাকার ভিতরে চলে এসেছে। তাই সে শিবুকে বকা দিয়ে বলে তুমি সাইনবোর্ড খুলে রেখেছো কেন, যাও ওদেরকে তাড়িয়ে এসো। শিবু গিয়ে ওই টুরিস্টদের চলে যেতে বললে তাদের সাথে থাকা এক পাগলাটে ব্লগার খেপে যায়। সে শিবুকে বলে আপনি কি পুলিশ নাকি,
আমাদেরকে এখান থেকে চলে যেতে বলার আপনি কে? শিবু বলে, আমি পুলিশ, চুপচাপ এখান থেকে চলে যাও। সাথে সাথেই ওই ব্লগার তো লাইভে গিয়ে শিবুর ইউনিফর্ম নেই, দায়িত্ব অবহেলা করছে, এটা সেটা নিয়ে কথা বলতে শুরু করে। এক পর্যায়ে শিবুর সাথে ওই টুরিস্ট গ্রুপের প্রায় হাতাহাতি লেগেই যাচ্ছিল। তখনই মধু ইউনিফর্ম পরে এসে সবাইকে লাঠির ভয় দেখিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে পুঞ্চিরার জঙ্গলে পাওয়া সেই কাটা হাতের ব্যাপারে পুলিশ আশেপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করতে থাকে, তবে কারো কাছ থেকেই তেমন কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। ফরেন্সিক টিমের কাছ থেকে জানা যায় যে ভিকটিমের বয়স 30 থেকে 32-এর মধ্যে। পুলিশ যাতে বডি শনাক্ত করতে না পারে তাই খুনি তার হাতের চামড়া পর্যন্ত তুলে ফেলেছে। তাই উপায় না পেয়ে পুলিশ ডগ স্কোয়াড লাগিয়ে বাকি বডির পার্টগুলো খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুপুরে শিবু খেতে বসলে রেডিওতে ওই মহিলাকে নিয়ে একের পর এক ব্রুটাল নিউজ শুনে সে আর খেতে পারে না। তাই সে ভাতগুলো বাইরের কুকুর ছানাগুলোকে দিয়ে আসতে যায়। ছানাগুলো তখন তাদের মায়ের কবলের পাশেই ঘোরাঘুরি করছিল এবং পা দিয়ে এক স্থানে মাটি সরাচ্ছিল। এরপর শিবু ছানাগুলোকে ডাকতে সেখানে যেতেই তার রক্ত হিম হয়ে যায়, কারণ ছানাগুলো যেই স্থান খুঁড়ছিল সেখান থেকে বেরিয়ে এসেছে একটা কাটা হাত। শিবু ভয়ে এক মুহূর্তের জন্য জমে যায়। হঠাৎ পাশের ছায়ার দিকে চোখ পড়লে দেখে মধু তার মাথা বরাবর গুলি তাক করে দাঁড়িয়ে আছে। শিবু কি করবে বুঝতে না পেরে হাত দিয়ে মাটিটাকে ঠিক করে। সে এমন ভাবে উঠে দাঁড়ায় যেন সে কিছুই দেখেনি। এরপর পিছে ফিরে মধুকে দেখে বলে, কি ব্যাপার স্যার, আপনার হাতে বন্দুক কেন? মধু জানায়, আমার মনে হচ্ছে আশেপাশে কোনো জঙ্গিরা থাকতে পারে। তখনই এক লোক আবার জিপে করে জেনারেটরে তেল দিতে আসে। শিবু ইনিয়ে বিনিয়ে লোকটার কাছে যাওয়ার চেষ্টা করে, তবে মধুর জন্য সে লোকটাকে একা পাচ্ছিল না। তাই সে ওয়াশরুমে যাওয়ার নাম করে ওয়াশরুমে গিয়ে ভেন্টিলেটর থেকে আশেপাশে পালানোর রাস্তা খুঁজতে থাকে, কেননা ইতিমধ্যে সে বুঝে গেছে যে এই মধুর সাথে হয়তো এই লাশের কোনো সম্পর্ক আছে। তবে তখনই হঠাৎ দরজায় মধু একের পর এক কড়া নাড়তে থাকলে শিবু বেশ ভয় পেয়ে যায়। নিজেকে কিছুটা স্বাভাবিক করে শিবু দরজা খুলতে মধু বলে, তুমি তো ওয়াশরুমে পানি না নিয়ে চলে এসেছো। শিবু বলে, ভুলে গিয়েছিলাম স্যার। এরপর মধু তাকে পানি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে তখনও রেডিওতে সেই মহিলার সংবাদ জানানো হচ্ছিল। হঠাৎ ওয়াকি টকিতে খবর আসে যে পুঞ্চিরা পাহাড়ের নিচে এক মহিলার কাটা পা পাওয়া গেছে। মধু অবশ্য এই ব্যাপারে মাথা ঘামায় না, কিন্তু শিবু ওয়াশরুমের জানলা দিয়ে বেরিয়ে বাইরে তাকিয়ে দেখে পাহাড়ের নিচে অনেক পুলিশের আনাগোনা দেখা যাচ্ছে। সম্ভবত ওই কাটা পা নিয়ে তারা এখানে ইনভেস্টিগেশন চালাচ্ছে। শিবু তখন টেবিলে বসে নিজের ফোনটা চার্জ দিয়ে তাতে নেটওয়ার্ক আনার চেষ্টা করে, তবে হাউসের ভিতরে ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না। তখন শিবু খাতায় হিসেব করার নাম করে সাহায্য চেয়ে একটা চিরকুট লিখতে থাকে, যাতে সে সেটা কোনোভাবে তেল সাপ্লাই করা লোকটার কাছে দিতে পারে। কিন্তু মধু এমন ভাবে শিবুর আশেপাশে লেগেছিল যেন শিবু নোট দেওয়ার কোনো সুযোগই পায় না। এদিকে লোকটা তেল রাখা শেষ হলে সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, যার ফলে শিবুর মনটা ভয়ে আরো সংকুচিত হয়ে আসে। যদিও ততক্ষণে তার আচরণে মধু বুঝে গিয়েছিল যে শিবু সবকিছু জেনে গেছে, কিন্তু তবুও সে তাকে পরীক্ষা করার জন্য তার সাথে কার্ড খেলতে থাকে। শিবু প্রথমে খেলতে না চাইলেও সে তার লোডের গানটা টেবিলের উপরে রাখতে শিবু বাধ্য ছেলের মতন খেলতে আসে। আজ মধু একের পর এক ভালো চাল দিলেও শিবুর যেন মাথা কাজ করছিল না। এভাবে হঠাৎ ওয়াকি টকিতে আবার ওই মহিলার লাশের ব্যাপারে বলা হলে শিবুর হাত থেকে কার্ডগুলো পড়ে যায়। এতেই মধু কনফার্ম হয়ে যায় যে শিবু সবকিছু জেনে গেছে। হঠাৎ লাইট ফ্লিকার করে উঠলে শিবু জেনারেটর ঠিক করার নাম করে ফোন নিয়ে বাইরে যায়। মধু হঠাৎ লক্ষ্য করে শিবু তার ফোনটাও চার্জার থেকে খুলে নিয়ে গেছে। তাই সে সাথে সাথে শিবুর কাছে গিয়ে বলে, তোমার ফোনটা একটু দাও তো, আমার একটু ইমার্জেন্সি কথা বলতে হবে। এখন সে ফোনটা দিলে মধু সেটা নিয়ে কথা বলার ভান করে পাহাড়ের টিলার উপরে যায়। এরপর ফোন থেকে সিমটা বের করে ঘষে সেটাকে নষ্ট করে আবারও ফোনে ঢুকিয়ে শিবুকে এসে বলে, তোমার সিমে তো কোনো নেটওয়ার্কই নেই। শিবুও ফোনের নেটওয়ার্ক আসছে না দেখে বুঝতে পারে যে মধু তার সিমটা নষ্ট করে ফেলেছে। এদিকে পুলিশরা ডগ স্কোয়াডের মাধ্যমে 15টা বিভিন্ন জায়গায় ভিকটিমের সবগুলো বডি পার্ট খুঁজে পেয়েছে। এখন শুধু একটা কাটা হাত পাওয়া বাকি, যদিও অন্যান্য পার্টস থেকে কিছুটা মাংস কাটা ছিল। এখন পুলিশরা সবগুলো টুকরো নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়।
অন্যদিকে মধু রান্না করার সময় খেয়াল করে যে পাহাড়ের এক পরিবার পিকনিক করতে এসেছে। সে গিয়ে তাদের বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এই সুযোগে মধুর ওয়াকি টকির মাধ্যমে রেডিওতে বার্তা পাঠানোর চেষ্টা করে সে। তবে মেন ওয়াকি টকি মধুর কাছে থাকায় সে আর সেটা করতে পারছিল না। তাই তো সে এবার চালাকি করে কন্ট্রোল সিস্টেমের পাওয়ারটাই অফ করে দেয়। শিবু জানতো কন্ট্রোল সিস্টেমের পাওয়ার অফ করলে কেউ না কেউ এখানে চেক করতে আসবে। আর হয়ও তাই। এসআই ভিনসেন্টকে কন্ট্রোল রুম থেকে পুঞ্চিরা স্টেশনকে পাওয়া যাচ্ছে না বলে তাকে চেক করতে আসতে বলা হয়। ইতিমধ্যেই মধু পুলিশের জিপ আসতে দেখে বোঝা যায় যে শিবু কোনো গন্ডগোল করেছে। সে দ্রুত হাউসের ভিতরে গিয়ে দেখে রেডিও কন্ট্রোলারটা শিবু অফ করে রেখেছে। তখন সে এবার শিবুকে জিজ্ঞেস করলে সে বোকার মতো মধুর দিকে তাকিয়ে থাকে। এদিকে কন্ট্রোল রুম থেকে ভিনসেন্টকে জানিয়ে দেওয়া হয় যে পুঞ্চিরা পাওয়ার স্টেশনের রেডিও কাজ করছে। তবুও ভিনসেন্ট একবার চেক করতে পাহাড়ের উপরে আসে। সে এসে শিবুকে না দেখে তার কথা জিজ্ঞেস করলে মধু বলে শিবু পাশের পুকুরে গোসল করতে গিয়েছে। তখন ভিনসেন্টের সাথে আসা বাকিরা আশেপাশে ঘোরাঘুরি করলে মধু বৃষ্টির অজুহাত দিয়ে সবাইকে হাউসের ভিতরে নিয়ে আসে। এরই মাঝে লেডি কনস্টেবল টয়লেটে গেলে ভিনসেন্ট তার 1 নাম্বার কার্ড ছাড়তে বাইরে চলে যায়। মধু তার পিছে পিছে গিয়ে বলে, স্যার ওইদিকে কাল গোঘরা সাপ দেখেছি, আপনি এই পাশে আসুন। মধু ভিনসেন্টকে ও পাশে নিয়ে যেতেই দেখা যায় টিলার নিচে শিবুকে হাত পা বেঁধে রাখা হয়েছে। তখনই এক কনস্টেবল এসে ভিনসেন্টকে জানায়, স্যার ইমাক্কারু অঞ্চলে ভিকটিমের মোবাইল ফোন পাওয়া গেছে, আমাদের এক্ষুনি যেতে হবে। এই খবরটা পেতে ভিনসেন্ট সবাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে তারা যেতেই মধু গিয়ে শিবুর হাত পা ও মুখের বাঁধন খুলে দেয়। মুক্ত হতেই শিবু মধুকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু মধুও তার পিছে পিছে দৌড়াতে থাকে। এরই মাঝে বৃষ্টি নেমে আসলে মধু শিবুকে ধরে ফেলে। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে মধু গান বের করে শিবুর দিকে ধরতে সে আত্মসমর্পণ করে। মধু তখন শিবুকে নিয়ে তার আবারও হাউসে চলে আসে। অপরদিকে ভিনসেন্টরা ডিএসপি কে গিয়ে জানায় ভিকটিমের ফোন থেকে অনেক ইনফরমেশন পাওয়া গেছে। এই ভিকটিমের নাম অমৃতা, সে কোয়াট্টামের বাসিন্দা, পেশায় সে একজন স্কুল টিচার। অমৃতার হাজবেন্ড একজন পুলিশ অফিসার, আর তার নাম হচ্ছে মধু। তার মানে মধুর স্ত্রী অমৃতারই লাশ পাওয়া যাচ্ছে। এখন ধারণা করা যায় মধু ও অমৃতার বৈবাহিক জীবন খুব একটা ভালো ছিল না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অমৃতার লাশ পুঞ্চিরার যেই পাহাড়ের আশেপাশে পাওয়া গেছে, মধু সেখানে ডিউটিতে রয়েছে। এবার সিন শিফট হয় মধুদের কাছে। রেডিওতে তখন জানানো হচ্ছিল যে মৃত মহিলার আইডেন্টিটি পুলিশ শনাক্ত করেছে। এবার শিবুকে চেয়ারে বসিয়ে টেনশনের কারণে ঢক ঢক করে সে কয়েক গ্লাস মদ খেয়ে নেয়। এরপর সে মধুর দিকে তাকিয়ে বলে, স্যার আমি টিলার পাশে একটা কাটা হাত দেখেছি, হাতটা কার? আপনি কেন তাকে মেরেছেন? তখন মধু শান্ত গলায় বলে, আমি কাউকেই মারিনি, তবে হাতটা আমার স্ত্রী অমৃতার। এবার শিবু ভয় পেয়ে জিজ্ঞেস করে, আপনি কেন আপনার স্ত্রীকে খুন করেছেন? কিন্তু মধু রেগে গিয়ে বলে, বলছি না আমি কাউকে খুন করিনি। শিবু জানায়, তাহলে এই হাত এখানে আসলো কি করে? এই প্রশ্নের উত্তর না দিয়ে মধু বলে, তুমি কি জানো বিয়ের প্রথম রাতে বউকে খুশি করতে না পারা দুঃখ কি? ডাক্তার বলেছিল এটা হয়তো হানিমুন ডিপ্রেশন, তবে অনেক বছর ট্রিটমেন্ট করেও আমি আমার ওয়াইফকে শারীরিকভাবে সুখ দিতে পারিনি। এই কারণে আমার স্ত্রী একটা পরকীয়ায় জড়িয়ে পড়ে। আমি তার পরকীয়া সবই জানতাম, তবে তার কাছে কখনো জানতে চাইনি যে ছেলেটাকে, কারণ আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতাম। তার সুখই ছিল আমার সুখ। আমার অক্ষমতার জন্য আমি তাকে কখনোই দোষারোপ করিনি, কিন্তু আমার স্ত্রী অমৃতাও ভুল করেছিল। সে যাকে ভালোবেসেছিল সেই ব্যক্তি শুধু অমৃতা শরীরকেই ভালোবেসেছিল। একদিন আমি বাড়িতে গিয়ে লক্ষ্য করি মেন দরজা খোলা। ধীরে ধীরে আমি ঘরের ভিতরে গিয়ে দেখি বেডরুমের সিলিং এ ঝুলে রয়েছে আমার স্ত্রীর লাশ। এক মুহূর্তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। অমৃতা আমার জন্য একটা চিঠি লিখে গিয়েছিল, যেখানে সে লিখেছিল যে সে আমার সাথে অন্যায় করেছে আর সে এখন প্রেগনেন্ট। আমি যাতে তাকে মাফ করে দিই। আমি অমৃতার ফোন চেক করে জানতে পারি যে কার সাথে অমৃতার সম্পর্ক ছিল। তাই আমি সেই কালপ্রিটকে শাস্তি দেওয়ার একটা পরিকল্পনা করি। ছেলেটা কেবল অমৃতার শরীর ভোগ করেছিল, আর এর জন্যই আমি সেদিন অমৃতার লাশটাকে কেটে টুকরো টুকরো করি। এরপর তার লাশ আমি এখানে সেখানে ফেলে আসি। এই সব ভয়ানক কথা শুনে শিবু ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, আর ওই ছেলেটার কি হলো? মধু তখন ঠান্ডা গলায় বলে, ছেলেটাকে আমি অমৃতার শরীরের আসল স্বাদ পাইয়ে দিয়েছি। জানিস কিভাবে? অমৃতার শরীরের মাংসটুকু আমি
আমি ওই ছেলেটাকে খাইয়ে এসেছি। কি কিছু বুঝতে পারলি তো? তুই এখানে আসার পর থেকে যে মাংস খাচ্ছিলি না, সেটাই ছিল অমৃতার শরীরের মাংস। ভাই রে ভাই, এই জিনিস শোনার পর আমার লিটারেলি নিজেরই বমি চলে আসতেছে। শুধু তাই নয়, এই কথা শুনে শিবু পর্যন্ত বমি করতে শুরু করে। আর এখানেই উন্মোচিত হয় এই মুভির সবচেয়ে বড় রহস্য। আসলে শিবুর সাথেই অমৃতার অবৈধ সম্পর্ক চলছিল, তবে অমৃতা প্রেগনেন্ট হয়ে যাওয়ায় শিবু তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এই কষ্টে ও মধুর সাথে অন্যায় করার অনুশোচনায় অমৃতা আত্মহনন করে। অন্যদিকে পুলিশরা অমৃতার ফোনের হোয়াটসঅ্যাপ মেসেজ ও কল লিস্ট চেক করে জানতে পারে যে শিবুর সাথেই তার সম্পর্ক ছিল। মৃত্যুর আগে অমৃতা শিবুকে তার প্রেগন্যান্সির কথাও জানিয়ে দেয় এবং তার সাথে শেষবার সে দেখা করেছিল। তাই তারা ধারণা করে শিবুই হচ্ছে অমৃতার খুনি। এদিকে আকাশে মেঘ করছে দেখে মধু শিবুকে নিয়ে অ্যান্টেনার সাথে বেঁধে দেয়। এখন শুধুমাত্র একটা বজ্রপাতের অপেক্ষা। শিবু কাঁদতে কাঁদতে তার পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে। বারবার সে বলতে থাকে, আমাকে ছেড়ে দেন স্যার, প্লিজ আমাকে মারবেন না। মধু জানায়, আমি তোকে মারতে চাইনি, কিন্তু তুই কাটা হাতটা দেখে ফেলেছিস, তাই এবার তোকে মরতেই হবে। শিবু এবার অসহায়ের মতন কাঁদতে থাকে। যাই হোক, অপরদিকে ভিনসেন্টের উপর অর্ডার আসে তৎক্ষণাৎ ভাবে যেন অপরাধী শিবুকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। তাই সেই রাতেই সে বেরিয়ে পড়ে শিবুকে অ্যারেস্ট করতে। পাহাড়ি উঁচু নিচু রাস্তায় তাদের গাড়ি যেন একেবারে আগাচ্ছিলই না। এরপর হঠাৎ এক বিকট বজ্রপাতের সাথে তাদের গাড়িটা থেমে যায়। এর মাঝে অন্ধকারের বুক চিরে আতঙ্ক ও ভয় নিয়ে মধু তাদের দিকে দৌড়ে আসে। কি হয়েছে জিজ্ঞেস করতেই মধু বলে, দেখুন স্যার, শিবুর সাথে কি হয়ে গেল। ভিনসেন্ট পাহাড়ের উপরে গিয়ে দেখতে পায় সেখানে পড়ে রয়েছে শিবুর নিথর দেহ। একটু আগের বজ্রপাতটা সোজা শিবুর বুক চিরে মাটিতে নেমে গেছে। এরপর সকাল হতে ফরেন্সিক টিম এসে শিবুর লাশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে। মধুকে মানসিকভাবে বিপর্যস্ত দেখে ভিনসেন্ট তাকে কিছুদিনের ছুটি কাটিয়ে আসতে বলে। তাই মধু ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ভিনসেন্ট লক্ষ্য করে তার শার্টের পিছনের কিছু অংশ ছেঁড়া। ভিনসেন্ট বিষয়টাকে তেমন গুরুত্বপূর্ণ মনে করে না। তবে কিছুক্ষণ পর শিবুর লাশের কাছে যেতেই কাঁটাতারের বেড়ার সাথে মধুর শার্টের একটা টুকরো পাওয়া যায়, যার ফলে সে অবাক হয়ে তাকিয়ে থাকে মধুর দিকে। ভিনসেন্ট ইতিমধ্যে বুঝে যায় যে এই সব কিছুর পিছনে মাস্টার মাইন্ড আসলে কে। তবে সে মধুকে এবার কিছুই বলে না, কেননা কিছুদিন আগে তার ওয়াইফও তাকে ছেড়ে পালিয়ে গেছে, যার ফলে সে জানে এই কষ্টটা আসলে কতটা গভীর। তাই তো সে পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে মধুর শার্টের ছেঁড়া অংশটা উড়িয়ে দিয়ে তাকে সব দায়ভার থেকে মুক্ত করে দেয়। আর ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই রোমাঞ্চকর রিভেঞ্জ থ্রিলার মুভিটা এখানেই সমাপ্তি ঘটে।